বর্তমান সরকার নিয়ে আমার বেশ কিছু কথা রয়েছে। সেটি হচ্ছে, গতকাল সংসদে আমির খসরু মাহমুদ বললেন যে বাংলাদেশ অর্থনীতির সব বিষয়ে চাপে রয়েছে। তার মানে কি বাংলাদেশের অর্থনীতি ভালো না? বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার বিরোধী আন্দোলন নেই, জ্বালাও পোড়াও হচ্ছে না। বাংলাদেশে এই মুহূর্তে ফরেন কারেন্সি পাঠানোর যে প্রবণতা সেটিও ব্যাহত নেই। বাংলাদেশে এই মুহূর্তে আবহাওয়া খারাপ নেই, কোনো প্রাকৃতিক দুর্যোগও হয়নি। একটা সমস্যা, সেটি হচ্ছে উপসাগরীয় যুদ্ধের জন্য তেলের যে সরবরাহ সেটা কিছুটা ব্যাঘাত ঘটেছে। অবশ্য তেলের সাথে, পেট্রোলিয়ামের সাথে সার্বিক অর্থনীতি একটা সম্পর্ক রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সকল সূচকে যদি বাংলাদেশ খারাপ থাকে তাহলে আপনাদের কি করণীয়? আপনাদের নীতি, আপনাদের পলিসি, আপনাদের যে ধরনের সংস্কার কার্যক্রম করা উচিত ছিল সেগুলোর মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হওয়ার কথা ছিল। গত তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতিকে যেভাবে চালিয়েছেন সেটাকে আমরা কি বলবো, তারা কিন্তু মোটামুটি টেনে নিয়ে গেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও গত ইউনূস সরকারের সময় অর্থনীতির যে সূচকগুলো ছিল সেগুলো কিন্তু খারাপ ছিল না। বিএনপি সরকার এসে আরও ভালো করার কথা, কারণ হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা তারা পাবে। বিগত সরকারের বেশ কিছু সমস্যা ছিল, তারা ভারত, বিশেষ করে প্রতিবেশী দেশ, তাদেরকে কোনো রকমের সহযোগিতা করছিল না। তারা বলছিল যে নির্বাচিত সরকার আসলে আমরা তাদের সাথে কাজ করব। একই সাথে সারা পৃথিবীর যে কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো গত তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নরের সময়, অর্থাৎ ইউনূস সরকারের সময় তারা কি করবে না করবে বুঝতে পারছিল না। যারা আমলা ছিল তারাও বুঝতে পারছিল না কারা ক্ষমতায় আসে, তারাও ঠিক চেন অফ কমান্ড ওইভাবে কাজ করেনি। এখন তো সব কিছু একটা চেন অফ কমান্ডের মধ্যে আসছে। এখন যদি অর্থনীতি নিয়ে আপনার কাজ না করতে পারেন, এটা খুবই দুঃখজনক। আমির খসরু মাহমুদ বাংলাদেশে একজন পুরানো রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। আমির খসরু মাহমুদকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি খুবই একটা সজ্জন ব্যক্তি এবং বিজনেস ফ্রেন্ডলি একজন মানুষ। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরের ব্যবসার সুবিধা অসুবিধা, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা কি সবই জানেন। এবং বাংলাদেশের বাস্তবতায় উনি 40 বছর যাবৎ, আরও বেশি, উনি ব্যবসা করছেন, রাজনীতি করছেন, একই সাথে তিনি ব্যবসায়ী সংগঠনও পরিচালনা করেছেন। তার মুখ থেকে এই ধরনের কথা বললে আমরা হতাশ হই। আমি মিথ্যা আশা দেওয়া এটাকেও পছন্দ করি না। বাস্তবতা অনুযায়ী কাজ করা এটা ভালো, কিন্তু আপনাকে এই দেশের মানুষকে, এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পলিসি দিতে হবে। আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে আমাদের অর্থনীতি যদি খারাপ থাকে সেটাকে ভালো করার জন্য আমরা এই ধরনের পদক্ষেপ নিচ্ছি। যদি আপনারা পদক্ষেপ না নিতে পারেন, আপনারা যদি এই বিষয়গুলো বুঝতে না পারেন, আমরা রয়েছি, আমাদেরকে বলবেন, আমরা কথা বলবো। আপনাদের কথা ছিল একটা উচ্চকক্ষ করবেন, সেখানে হলেও তো আমরা বলতে পারতাম যে দেশের জন্য এই ধরনের পলিসি নেওয়া উচিত। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে ভূমি সংস্কার করা। আগামী 50 বছর পরে বাংলাদেশে কৃষি জমি থাকবে না। আপনারা ভেবেছেন? যেভাবে বাড়িঘর হচ্ছে, যেভাবে শিল্পায়ন হচ্ছে, যেভাবে মাটি কেটে ভূমির ক্যারেক্টার নষ্ট করা হচ্ছে, ইটের ভাটার আপনার দালান বানাচ্ছেন, কিন্তু মাটিগুলা কোত্থেকে আসছে? ঢাকার আশেপাশে যত কৃষি জমি ছিল এগুলো কি বলবো, মাটি বিক্রি করে ইট বানানো হচ্ছে। দেশের অর্থনীতি কোথায় চলে যাচ্ছে? পরিবেশের কথা বাদই দিলাম, পরিবেশ আন্দোলনের কথা বাদই দিলাম, আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো, কৃষি পণ্য, সেগুলো সাপ্লাইগুলো কি হবে সেই দিকে আপনাদের নজর দিতে হবে। যদি আপনারা পার্লামেন্টে বসে শুধু হতাশার কথা বলেন এবং বিগত সরকারগুলো আমাদের অর্থনীতি নষ্ট করে দিয়ে গিয়েছে, আমরা মেরামত করতে পারছি না, এটা পুরানো কথা। এই ধরনের কথা বলে এই দেশে রাজনীতি করা বন্ধ করেন। আর একটা সাধারণ গ্রামের যে হাট, সেটা অটোমেটিক চলে, কোনো সরকারের কন্ট্রোলে চলে না। সাধারণ মানুষ গ্রামে একটা লাউ তৈরি করছে, একটা বড়ই তৈরি করছে, উৎপাদন করছে, কৃষি পণ্য উৎপাদন করছে, তারা হাটে এনে বিক্রি করছে, মানুষ কিনছে। এটার মধ্যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো অবদানও নাই। সাধারণ মানুষ বিদেশ যাচ্ছে, কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে, সরকার তাদের জন্য কিছুই করছে না বলে চলে।
এই সাধারণ মানুষের শক্তিটাকে কাজে লাগান, সাধারণ মানুষের এই পরিশ্রমটাকে দেশের উন্নয়নে কাজে লাগান। সাধারণ মানুষ এই দেশের জন্য যে পরিশ্রম করতে চায়, সাধারণ মানুষ যে এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চায়, সেটাকে কাজে লাগান প্লিজ। আপনারা সংসদে বসে যদি হতাশার কথা বলেন, সেটা আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে এই নির্দিষ্ট সেক্টরের জন্য আপনারা কি করবেন। যদি না পারেন, না জানেন, ডাকেন, ওই সেক্টরের লোকজনকে ডাকেন, বসেন, কথা বলেন, তারপরে সংসদে আপনারা দাঁড়িয়ে বলেন আমি এই সেক্টরের জন্য এই করেছি। বিরোধী দলকে বলছি, আপনারা বিভিন্ন বিষয়ের উপরে একটা ছায়া সংসদ করার কথা ছিল, ছায়া মন্ত্রিসভা করার কথা ছিল। যে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী কি করছে সেটার পাল্টা আপনারা বিরোধে অপোজিট একটা মন্ত্রী রাখার কথা ছিল, যে আপনারা গবেষণা করবেন এই সেক্টরের জন্য আরও কি করার কথা। অর্থাৎ মন্ত্রণালয় কেন্দ্রিক যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলোর জন্য আপনারা একটা ছায়া সংসদ, কি বলবো, ছায়া মন্ত্রিসভা আপনারা করার কথা ছিল, সেটি তো আপনারা করছেন না। তার মানে হতাশার কথা শোনার জন্য আমরা এখন আর প্রস্তুত নই।